যেটা হাইলি ইউরোসেন্ট্রিক, এটা হাইলি কিছু মানুষকে মানুষ ধরে নিয়ে তার সমস্ত ধরনের ডিসকোর্স পয়দা করা এবং অন্যদেরকে আদার করা শুধু এই অর্থে নয় যে অন্যরা আমার মতো নয়, বরং এই বৈধতার জন্যও বটে যে অন্যদেরকে মানুষ বানানোর দায়িত্ব আমার, এবং সেই জন্য কোয়ারশনটা বৈধ। লিবারালিজমের এভার বেস্ট প্রোডাক্ট কার্ল মার্কসও এটাকে বৈধ মনে করতেন। তাহলে লিবারালিজম ভেঙে পড়ছে এই কথার মানে হলো আসলে যে 16th সেঞ্চুরি অনওয়ার্ড এন্টার আমাদের যেটাকে আধুনিকতার ডিসকোর্স, এই ডিসকোর্সের মধ্যে যে লিবারালিজম পয়দা হয়েছিল সেই লিবারালিজম ক্রিটিসাইজড হয়েছে এবং সেটা আসলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু তার মানে এই নয়, দ্য লর্ডস অফ স্কলার্স আর দেয়ার যারা আসলে নিউ সর্ট অফ লিবারালিজম প্রস্তাব করেছে। ফলে আমার এই প্রস্তাবনা যে লিবারালিতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই লিবারাল ভেঙে পড়ার সঙ্গে এটার কোনো বিরোধ আমি দেখছি না। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে দেশ তো আছেই, সো ওয়াই শুড আই প্রিসাপোজ যে আসলে আমরা এই স্টেটটা ঠিকমতো তৈরি করতে পারি না। এটার ক্ষেত্রে আমার প্রপোজিশনটা খুবই সহজ, যে আমি রাষ্ট্রবাদী, মানে এটা নিয়ে কোনো ব্যাখ্যা আমি দিতে চাই না, আমি রাষ্ট্রবাদী। এবং আমি মনে করি যে আমাদের হাতে যত রকম টেকনোলজি আছে, আমাদের ইতিহাসের অভিজ্ঞতা থেকে যত রকম টেকনোলজি আছে, তার মধ্যে এখন পর্যন্ত স্টেট মেকানিজমের গুরুতর কিন্তু কোনাকাঞ্চিতে সামান্য পরিবর্তনও মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন করতে পারে। এটার জন্য আমাদের ইউরোপের ইতিহাস দেখার কোনো দরকার নেই। এটা গত 30-40 বছরে সারা পৃথিবীতে যে দেশগুলো, মানে বাংলাদেশের মতো না, রিয়েলি মধ্যম একটু উচ্চ মধ্যম লেভেলে গেছে, এদের অভিজ্ঞতা দেখলে আমরা বুঝবো যে 10 বছরের মধ্যে ওরা, আমি ইডিওলজি নিয়ে কথা বলছি না, অন্য জিনিস নিয়ে কথা বলছি না, কিন্তু স্টেট মেকানিজমকে ব্যবহার করে তার কোয়ারশন নিয়ে আমি কথা বলছি না। আই ভেরি ওয়েল নো, এবং আপনারা সবাই জানেন যে স্টেট একটা কোয়ারশন মেজার। স্টিল ওই স্টেটকে ব্যবহার করে কি বিপুল মানুষের জীবনযাত্রার বা রেভলিউশনারি পরিবর্তন করেছে, আমি সবসময় তার রেফারেন্স ব্যবহার করি। ফলে আমি একজন স্টেটবাদী। বাংলাদেশ রাষ্ট্র, যেটাকে আমি দেশ হিসেবে একদম ঠিক শব্দ ব্যবহার করেছেন মুস্তাফিজ, যে এটাকে আমি দেশ হিসাবে দেখতে পাচ্ছি এবং এটাকে আমি রাষ্ট্র হিসেবেও দেখতে পাচ্ছি। যেভাবে আমি ব্যাপারটাকে আমি আমার লেখালেখিতে এবং কথায় আমি যেভাবে চিত্রিত করি, সেটা হলো যে এটা একটা স্টেট উইথ অনলি কোয়ারসিভ মেজার। মানে আমি দেখতে পাচ্ছি না যে ও দুটা কাজ করছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একটা কাজ হলো স্টেটের কোয়ারশনের সঙ্গে সবসময় কনসেন্টের যে অঙ্গাঙ্গী সম্পর্ক আমরা গত 400 বছর দেখে আসছি, মানে সারা পৃথিবীর অভিজ্ঞতা থেকে। আমরা অন্য মতো হবো এই সিলি প্রশ্ন নিশ্চয় আমরা যাবো না, কিন্তু আমরা যে দেখে আসছি যে স্টেটের কোয়ারশনের সঙ্গে কনসেন্ট সবসময় অঙ্গাঙ্গীভাবে থাকে, এমনকি কোয়ারশনটাও কনসেন্টের মধ্য দিয়েই আসলে করতে হয়। এই অভিজ্ঞতাটা আমরা বাংলাদেশে হয় প্রায় দেখি নাই অথবা খুব সামান্যই দেখেছি। এটা হলো একটা আরেকটা হলো যে স্টেটকে ব্যবহার করে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো করা যায় বলে আমরা গত 400 বছর সারা পৃথিবীতে দেখে আসছি, এটা বাংলাদেশে আমরা বস্তুত দেখতে পাচ্ছি না। ওই যে দেখতে পাচ্ছি না, এটার পিছনেও আমার সে আদি প্রপোজিশনটা আছে, সেটা হলো এখানে আমি জ্ঞানভিত্তিক সমাজ দেখতে পাচ্ছি না। আমি ওটা আবার এলাবোরেট করবো না। আমি একদম দৃঢ়ভাবে মনে করি যে মডার্ন স্টেট একটা কমপ্লিটলি জ্ঞান নির্ভর একটা এন্টিটি। মানে ও জ্ঞানের মাধ্যমে কনসেন্ট তৈরি করে, জ্ঞানের মাধ্যমে প্রপোজিশন নেয়, জ্ঞানের মাধ্যমেই এটাকে আমি ফতোয়া হিসাবে আমার বক্তৃতা এবং লেখালেখিতে চিহ্নিত করি যে ও ফতোয়া তৈরি করে, যে ফতোয়া জনগোষ্ঠীর কনসেন্টের মাধ্যমে তার নিজের নিয়ন্ত্রণ নিরপেক্ষ কিন্তু তার জীবন ডিটারমিন করার মতো দীর্ঘমেয়াদী প্রকল্প নিতে পারে। ফলে এই লক্ষণগুলো আমি দেখতে পাচ্ছি না বলে আমি বারবার এই কথাটা বলছি যে আমি এখানে রাষ্ট্র বা রাষ্ট্রের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না। সেটা নিয়ে নিশ্চয়ই নানান ধরনের বিতর্ক সম্ভব, কিন্তু আমি আমার পজিশনটা বা যেই মানে অ্যাপ্রায়োরিগুলো রেখে আমি কথা বলছি, আমি সেটা পরিষ্কার করলাম। দুইটা প্রসঙ্গে আমি আলাপ করব বলে ঠিক করেছিলাম। একটা হলো বাকতিন সম্পর্কে আলাপ করেছিলাম। বাকতিনের আমার অ্যাস্থেটিক্যাল নানান ধরনের আগ্রহ আছে, কিন্তু আমি এখানে অ্যাস্থেটিক্যাল আগ্রহের ব্যাপারটা উপস্থাপন করব না। আমি এখানে উপস্থাপন করব বাকতিনের একটা আমার বিবেচনায় প্রায় এক্সট্রাঅর্ডিনারি পলিটিক্যাল পজিশন নিয়ে। যে পলিটিক্যাল পজিশনটা এসছে তার অ্যাস্থেটিক্সের একেবারে অঙ্গাঙ্গী বা আমরা বলবো যে অর্গানিক সম্পর্ক রেখে। বাকতিন ভাষা নিয়ে কাজ করতেন এবং বাকতিন মনে করতেন, মানে বাকতিনের বেসল্যান্ডটা হলো ভাষা। মানে আমরা যদি তার প্রধান রসদটা যদি আমরা দেখি যে তিনি কাকে বেস করে গড়েন, প্রাসাদটা গড়েন, ইটটা কি, তাহলে সেটা হলো ভাষা। পলিটিক্স নয়, ইডিওলজি নয়, রাদার তিনি মনে করতেন যে আমরা পলিটিক্স, ইডিওলজি অ্যান্ড আদার এন্টিটিস অফ আওয়ার এক্সিস্টেন্স এটা আমরা ডিফাইনই করতে পারবো না যদি আমরা ভাষা পড়তে না পারি। এটা অনেকে হয়তো জানেন যে বাকতিনিয়ান স্কুলের, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিলেন ভাষার দিক থেকে ভলোজিনভ,
বাকতিনের স্কুলের ভাষার দিক থেকে সবচেয়ে বড় অবদান হলো যে তারা সসুরের যে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এটাকে আসলে বোগাস বলে উড়িয়ে দিয়েছে। বাকতিন তার প্রত্যেক লাইনে লেখায়, তার প্রত্যেক প্যারায় একবার করে বলছে যে সমস্ত বোগাস ভাষা পড়ার কারণে ভাষার পাঠটা আমাদেরকে জীবনের মধ্যেও নিতে পারে নাই, আমাদেরকে পলিটিক্সের মধ্যে নেওয়া তো দূরের কথা। সো বাকতিন মনে করতেন যে লিভিং, যেটা অ্যাকচুয়াল লিভিং, সেই অ্যাকচুয়াল লিভিং ধরার আমাদের জন্য সবচেয়ে ভালো কায়দা হলো ভাষা পাঠ করা। সো অ্যাকচুয়াল লিভিং ইটসেলফ একটা খুবই রেভলিউশনারি প্রপোজিশন, যে আমাকে যেতে হবে অ্যাকচুয়াল লিভিংয়ে, নট কোনো অ্যাপ্রায়োরি ইডিওলজি অথবা কোনো একটা নর্মেটিভ একটা স্ট্যান্ড, সেটা নয়, আমাদের সরাসরি যেতে হবে হলো তা অ্যাকচুয়াল লিভিংয়ে। তো হাউ আই ক্যান ডিফাইন অ্যাকচুয়াল লিভিং? যখনই আমি ডিফাইন করতে যাব তখনই ওই যে আমি আগের ধরা যাক তারাল আসাদের বরাত দিয়ে যেই কয়েনেজটা ব্যবহার করেছি, ইন্টেলেকচুয়ালাইজেশন, ওই কপ্পরে পড়ে যেতে হবে। বাট যে কোনো মানে কারণ হলো যে কোনো ইন্টেলেকচুয়ালাইজেশন মানেই হলো আই হ্যাভ সাম টার্মস, কয়েন্স, অ্যাপ্রায়োরিজ, ইডিওলজিক্যাল বেজ অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। সো আমি যতই অবজেক্টিভলি করি না কেন, আমরা জানি যে রিডিংয়ের ক্ষেত্রে এগুলো চূড়ান্তভাবে ওভারলুক করা বা অতিক্রম করা অসম্ভব, কিন্তু যত কমিয়ে আনা যায়, যতই আমি চেষ্টা করি না কেন, আমার ওগুলোর কিছু প্রতাপ থেকেই যাবে অ্যাকচুয়াল লিভিং ডিফাইন করার ক্ষেত্রে। বাকতিন সেদিক থেকে প্রস্তাব করেন যে আমাকে আসলে এই প্রক্রিয়ায় যেতে হবে ভাষার মাধ্যমে। তাহলে ভাষার মাধ্যমে হলে ভাষাটা কীভাবে ধরবো আমি? বাকতিন বলছেন ভাষাটা আমি যদি আমার কণ্ঠে কনভার্ট করে ফেলি তাহলে আমি আর ধরতে পারবো না। ভাষা যেই পরিস্থিতির মধ্যে যেই ব্যক্তি, বাকতিনের কাছে ব্যক্তি অবশ্য এত গুরুত্বপূর্ণ নয়, বাকতিন ব্যক্তিকে প্রায়োরিটাইজ করেন অনলি ইন রেফারেন্স টু কালেকটিভস, এবং বাকতিন ব্যক্তিকে কখনোই আন্তঃব্যক্তি সম্পর্কের বাইরে উপস্থাপন করেন না। তাহলে আমি ধরতে পারবো একমাত্র যদি আমি অ্যাকচুয়াল কনটেক্সটের মধ্যে ব্যক্তিদের ভাষাটা ধরতে পারি। বাকতিনের প্রপোজিশন হলো, যে কারণে বাকতিন আর্টকে এত প্রাধান্য দিয়েছেন, মাহাত্ম্য দিয়েছেন থিওরিক্যালি, তার যে প্রপোজিশন, তার কাছে এইটা প্রকাশের বা ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আর্ট। কারণ কি, আর্টে একমাত্র অ্যাকচুয়াল জীবনের মধ্যে এই ব্যাপারটা ধরা সম্ভব। আমরা আগে এই প্রসঙ্গে দু একটা আলাপ করেছি, সেটাই হয়তো যথেষ্ট হবে কথাটা বলার জন্য বা বোঝানোর জন্য। তাহলে আর্টের মধ্যে আমি এটা ধরার চেষ্টা করতে পারি, কিন্তু তিনি বলছেন যেটা কবিতায় ধরা সম্ভব নয়। ফর এক্সাম্পল, কবিতায় ধরা সম্ভব নয় কেন? কারণ কবিতায় যিনি কবি তার নিজের ডিসকোর্সে, বাকতিন ডিসকোর্স কথাটি এক শর্তে ব্যবহার করতেন, তার মধ্যে একটা অর্থ হলো ভাষা। বাকতিন শব্দ অর্থে ডিসকোর্স ব্যবহার করতেন, বাক্য অর্থে করতেন, কোনো একটা ধারণা অর্থে করতেন, মানে তার একটা বইয়ের মধ্যে 100 রকমের ডিসকোর্স কথাটি ব্যাখ্যা আছে। আমরা অনুমান করতে পারছি যে এটা একদম ফুকরিয়ান না, একেবারেই ফুকরিয়ান না। তাহলে তিনি বলছেন যে আমি কবিতার মধ্যে এই অ্যাকচুয়াল লিভিংটা পাবো না, থিওরিতে তো নই, ফিলোসফিতে তো নই, কারণ সেগুলোর কাজ হলো নিউট্রাল করে ফেলা। ফলে ভাষার যে অ্যাকচুয়ালনেস ওটা সেখানে মার খেয়ে যায়, বাদ চলে যায়। কিন্তু আমি এমনকি কবিতার মধ্যেও পাবো না, কারণ কবিতায়ও কবির পার্সোনাল ডিসকোর্সের আধিপত্য ঘটে। ভেরি সিম্পল, বাকতিন উদাহরণ দিচ্ছেন একটা জার্মান অভিজ্ঞতা থেকে। তিনি বলছেন, ধরা যাক জার্মান একজন কৃষকের কথা। তো এই কৃষকের কথার মধ্যে কি আছে? পুরো যে কৃষক গির্জায় যায়, কৃষক আবার পার্টিতে সবাই অংশগ্রহণ করে, তার ফ্যামিলি লাইফ আছে, তার ব্যক্তিগত প্রেম আছে, পরকীয়া করে, এইসব নানান কিছু আছে। প্রত্যেক জায়গায় সে আলাদা ভাষা ব্যবহার করে, ওই ভাষার মধ্যে তাকে আমি পাবো। একজন কবি যখন ওই কৃষককে উপস্থাপন করবে তখন সে আলাদা ভাষাগুলো দিয়ে উপস্থাপন করবে না, সে তার নিজস্ব ডিসকোর্সে ব্যাপারটা উপস্থাপন করবে। ফলে অ্যাকচুয়াল লিভিং হাজির থাকার যে আমার শর্ত বা আমার দাবি, সেটা কবিতায় হচ্ছে না। দিস ইজ হাউ, আমি কথা বাড়াচ্ছি না, দিস ইজ হাউ বাকতিন এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এটা হলো একমাত্র উপন্যাস যেখানে এই জিনিস আমরা পেতে পারি। এটাই হলো আসলে বাকতিনের পলিটিক্সের সঙ্গে অ্যাস্থেটিক্সের অঙ্গাঙ্গী সম্পর্ক, এবং উপন্যাসকে নতুনভাবে আবিষ্কার করা, উপন্যাসের ইতিহাস আবিষ্কার করা, এবং 16th সেঞ্চুরিতে ইউরোপীয় মডার্নাইজেশনের পরিপ্রেক্ষিতে, বাইদি ভাই বলে রাখি, বাকতিন ওয়াল্টার বেঞ্জামিনের মতো
প্রায় দানবীয়ভাবে ইউরোসেন্ট্রিক। ওয়াল্টার বেঞ্জামিন এবং বাকতিন আমার খুবই প্রিয় দুজন এবং অনেকেরই প্রিয়। এই দুজন পড়লে মনে হয় না যে ইউরোপের বাইরে কোনো দেশ আছে, মানে মানুষ আছে। ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে পড়ার সময়। তো এই যে ইউরোসেন্ট্রিক এই পৃথিবীর মধ্যে কিভাবে অনেক আগে থেকে উপন্যাসের নানান ধরনের লক্ষণ চলে এসছে এবং কিভাবে 16th সেঞ্চুরিতে মানুষের চিন্তাভাবনার কী ধরনের পরিবর্তনের কারণে উপন্যাস নামক একটা নতুন অ্যাস্থেটিক্যাল জনরা বিকশিত হচ্ছে, যে জনরা বাকতিনের মতে আধুনিকায়নেরই সমার্থক। বাকতিনের মতে বাকতিন এই আলাপ করতে গিয়ে দুটো জরুরি আলাপ করছেন, যেটা আসলে আর কেউ করেন নাই পৃথিবীর আগে এবং পরে, বড় তাত্ত্বিকদের মধ্যে কেউ করেন নাই। একটা তিনি বলছেন যে যাকে তিনি উপন্যাস বলছেন এটা আসলে লিটারারি ফর্ম নয়, এটা হলো ভাষার হাজিরার একটা ভিন্ন পদ্ধতি। এবং তিনি বলছেন যে এই পদ্ধতিটা আমরা 2500-3000 বছর ধরে ইউরোপের ইতিহাসে পাচ্ছি। হাও? তিনি বলছেন যে এটা আমরা পাচ্ছি রিপাবলিকে, প্লেটো রিপাবলিকে, কারণ সেখানে প্রত্যেকের ডিসকোর্স আলাদা করে হাজির থাকা, যেটাকে আমরা সংলাপ আকারে জানি। আমরা জানি যে বাকতিন ডায়ালগকে হাইলি সেন্ট্রালিটি দিতেন এবং তার উপন্যাসের নিয়ে বইটার নাম হলো ডায়ালজিক ইমাজিনেশন। তো তিনি বলছেন যে প্লেটোর সংলাপের মধ্যে এটা আছে, এটা রোমান যুগে নানান ধরনের চর্চার মধ্যে আছে, তার প্যারোডি, তার নাট্য চেষ্টা, অনেক কিছুর মধ্যে আছে, কিন্তু এগুলো কখনোই সেন্ট্রালাইজড হয় না, এগুলো ছিল পেরিফেরিয়াল। বাকতিন বলছেন যে মধ্যযুগে এটার সবচেয়ে গুরুতর প্রকাশ আমরা দেখতে পাই হলো কার্নিভালের মধ্যে। এই জন্য কার্নিভালটা বাকতিনের লেখালেখির এটা খুবই সেন্ট্রাল পয়েন্ট। এবং কার্নিভালের মধ্যে সমাজের যে প্রচণ্ড শাসন এবং একরৈখিক শাসন এবং মানে মনোলিঙ্গুয়াল একটা উপস্থাপনার যে প্রতাপ, ওই প্রতাপটা কার্নিভালের মধ্যে ভেঙে পড়ত। ওখানে রাজা প্রজা একসঙ্গে মিশছে, একজন রাজা হচ্ছে, প্রজা আইসা রাজাকে ধাক্কা দিচ্ছে, খোঁচা মারছে, একটা প্যারোডি উপস্থাপিত হচ্ছে যেখানে হয়তো শাসন ভেঙে পড়লো, লোকে হাসছে। বাকতিনের লেখালেখিতে লাফটারের যে ভূমিকা, সেই ভূমিকাও এটার সঙ্গে যুক্ত। ওকে, তাহলে বাকতিন বলছেন যে এই ব্যাপারগুলো থেকেই আসলে ইউরোপে নতুন জমানায় উপন্যাসের ব্যাপারটা সেন্ট্রালাইজড হয়েছে। আগে এটা সেন্ট্রাল ছিল না, ছিল পেরিফেরিয়াল, কিন্তু আগে ছিল। এটা হলো বাকতিনের প্রায় যুগান্তকারী আলাপ যে এই ব্যাপারটা আগেও ছিল কিন্তু পেরিফেরিয়াল ছিল, মডার্ন এজে এটা সেন্ট্রাল হয়েছে। কীভাবে সেন্ট্রাল হয়েছে? বাকতিন বলছেন এটার সঙ্গে মানুষের একটা বিশেষ উপলব্ধির সম্পর্ক আছে। আমি এই আলাপটাকে খুবই সেন্ট্রালাইজ করতে চাই। আমি বাকতিন থেকে যে দুটো প্রধান আলাপ আজকে উপস্থাপন করতে চাই, তার মধ্যে এটা একটা, সেটা হলো যে স্থান এবং কালের একটা মিলন বিন্দুতে যদি অ্যাকচুয়াল লিভিংয়ে রিয়েলাইজড না হয় তাহলে মডার্নিটি পসিবল না। তাহলে মানুষ অ্যাকচুয়াল জীবনযাপন শুরু করতে পারে না। সে মিথে জীবনযাপন করে, সে নানান ধরনের ইডিওলজিক্যাল চাপাচাপির মধ্যে জীবনযাপন করে। কিন্তু যখনই মানুষ মানে তার কাছে আধুনিকতার সংজ্ঞা এটা যে সে কী করে, সে স্পেস অ্যান্ড টাইমের যে কনজাংচার ওটার মধ্যে জীবনযাপন করতে শিখে। মানে আমি এই জায়গায় আছি, আমার যে কোনো চিন্তার ডাইমেনশনের মধ্যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি এই কালের মধ্যে আছি, আমার যে কোনো ধরনের এক্সিস্টেন্সের এবং তার প্রকাশের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যখন মানুষ বুঝতে পারে, মানে মানুষ যখন তার নিজেকে কন্টেম্পোরারিনেসের মধ্যে প্লেস করতে পারে, তখনই মানুষ আসলে আধুনিক হয়ে ওঠে। এটা হলো বাকতিনের দাবি। আমি এই ব্যাপারটাকে খুবই চূড়ান্ত গুরুত্বের সঙ্গে নিতে চাই এবং এখান থেকে এটা একটা টেকনিক হিসেবে আলাদা করে ফেলতে চাই। বাকতিন উপন্যাসকে এইভাবে ব্যাখ্যা করেছেন, তার কারণ হলো বাকতিন এটাকে নাম দিয়েছেন ক্রনোটক। বাকতিন এটাকে বলতেন কনোটক, মানে ক্রনোটক, CHRONOTOP। এটা বাকতিন বলছেন যে এটা হলো মানে এই কনজাংচারের মধ্যে, টাইম অ্যান্ড স্পেসের কনজাংচারের মধ্যে কাজ করতে পারে। উপন্যাস এটা পারে, তিনি উপন্যাসে এটাকে কনজাংচার আমি এটাকে গুরুত্ব দিচ্ছি কেন? আমি এটাকে গুরুত্ব দিচ্ছি, আমি মনে করি যে আমাদের মতো মডার্নিটির দৌড়ে পেরিফেরিয়াল রাষ্ট্রগুলোর মধ্যে এটা একটা সেন্ট্রাল ইস্যু ফর এভরি মোমেন্ট অ্যান্ড ফর এভরি ডিসকাশন, যে আমরা আসলে বিষয়টাকে টাইম অ্যান্ড স্পেসের কনজাংচারের মধ্যে উপলব্ধি করতে পারছি কিনা। এটা একদম সেন্ট্রাল ইস্যু।
আমাদের আধুনিকতার ইস্যু এটা, ধর্মের ইস্যু এটা, রাজনীতির ইস্যু এটা, জাতীয়তাবাদের ইস্যু এটা, যে আমি এটাকে আমরা কন্টেক্সচুয়ালাইজ বলতে পারি। কিন্তু বাকতিনের এই প্রকল্পটাকে একটা ম্যাথোলজি হিসাবে আমি আলাদা করে বের করে আনলাম, এনে বললাম যে এটা আমাদের একটা খুব সেন্ট্রাল ইস্যু। এবং আমি ধরা যাক, আমি উদাহরণ হিসেবে বলছি, আমাকে আমার এক কলিগ যিনি ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ান, তিনি আমাকে বললেন যে আমাদের এখানে একটা বক্তৃতা দেন, টাকা আছে, আমরা টাকা দিই। তা আমি বললাম যে আমি এই মুহূর্তে ব্যস্ত আছি এবং পারবো না। কিন্তু আমি 2টা বক্তৃতার মনে মনে প্রিপারেশন নিলাম যে 2টা বক্তৃতা দেওয়া যেতে পারে। তার মধ্যে দ্বিতীয় বক্তৃতার যে প্ল্যান করেছে সেটা হলো, একদম বক্তৃতার শিরোনাম হলো, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে কি বাংলাদেশ স্টাডিজ পড়ানো হয়, প্রশ্ন হলো। এটা হলো আমার বক্তৃতার শিরোনাম। আমার বেসলাইন কিন্তু এটা, যে এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন নিডস ক্রোনোট্রপিক অ্যাক্টিভিটিস। এর বাইরে কোনো অ্যাক্টিভিটিস হতেই পারে না। ওই যে আমি আগে ইডিওলজি সম্পর্কে আমার খানিকটা আনস্যাটিসফ্যাক্টরি মনোভাব প্রকাশ করেছি, সেটার পিছনে কিন্তু এর যোগ আছে, এটার সঙ্গে যোগ আছে। এটা একটা কারণ, যে কোনো ইডিওলজি স্থানকাল নিরপেক্ষভাবে অবস্থিতি করে। আমি মনে করি যে হিউম্যান এক্সিস্টেন্স এন্টিটি অ্যান্ড আমরা বলবো, যেটাকে আমরা বলি এজেন্সি, প্রকাশের জন্য এন্টার হিউম্যান হিস্ট্রিতে এটা সবচেয়ে বড় বাধা। যে ইডিওলজি যেটা স্থানকাল নিরপেক্ষ কোনো অবস্থান যেটা আছে, আমি ইনফ্যাক্ট এটা দিয়ে আমাদের এখানে এন্টার মার্কসিস্ট হিস্ট্রি ব্যাখ্যা করতে পারবো। আমি কখনো করেছিও এন্টার মার্কসিস্ট হিস্ট্রি। এবং আমাদের এখানে যে ইসলাম বিতর্ক, আমি এটাকেও এটা দিয়ে আমি ব্যাখ্যা করতে চাই। এবং আমি অন্তত টেকনোলজি হিসেবে আমি আপনাদেরকে ফুসলাতে চাচ্ছি যে এটাকে একটা টেকনোলজি হিসেবে নেওয়া যেতে পারে, যেটা আমি বাকতিন থেকে ডিরাইভ করেছি, কিন্তু বাকতিন ছাড়া অন্য জায়গাতেও নেওয়া যেত এই ক্রোনোটপের আইডিয়া। স্যার, প্রশ্ন করা যায়? হ্যাঁ, যায়। মানে কার ক্রোনোস কার টোপো? কারণ আপনি এখানে হ্যাঁ, ক্রোনোসটাকার আর টোপোসটাকার স্থান এবং পাত্রের যে আলোচনা, যেটা এই যে আপনি এখানে এসে বক্তৃতা দিচ্ছেন, কোন সময় এবং স্থানের মিলনবিন্দুতে আপনি আছেন নাকি নাই, যদি প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে এটা উপস্থাপন করি আর কি। মানে আমি কার টাইমে আছেন? আমি দাবি করছি আছে, আমি দাবি করছি আছে। টাইমটা আপনার, স্পেসটাও আপনার। হ্যাঁ, আমি দাবি করছি আছি। এবং ইনফ্যাক্ট আমি নিউ ক্রিটিসিজম পড়ছি এই টাইমে। আমি বারবার বলছি যে আমি আসলে নিউ ক্রিটিসিজম পড়ছি না। আমার ওই দাবির পিছনে আমার এই অনুমান আছে যে আই এম ইন মাই টাইম অ্যান্ড স্পেস, আই এম ইউজিং এ প্রিভিয়াস টেকনোলজি টু ডিসক্রাইব মাই টাইম, মাই স্পেস। না, এটা আমি ডিপেন্ড করার দায়িত্ব আমার না। আমি আমার মতো ডিপেন্ড করে যাচ্ছি, আপনি আপনার মতো ডিপেন্ড করে যাবেন, নো প্রবলেম। আমি শুধু বলতে চাচ্ছি আপনার হুঁশ আছে কিনা। কার্টেসিয়ান কনসেপ্টসের মতো না অনেকটা। আমি শুধু না, কার্টেসিয়ান কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আমি বলতে চাচ্ছি যে আমি শুধু বলতে চাচ্ছি যে এই হুঁশটা আমার আছে বলে আমি দাবি করছি আমার কথায়। আমি আপনাকে ফুসলাচ্ছি, এটা কোনো প্রকার নর্মেটিভ ব্যাপার না। আমি আপনাকে ফুসলাচ্ছি, আপনি আপনার যে চিন্তা করছেন, আপনি আপনার যে কাজ করছেন, সেখানে আপনার এই টাইম অ্যান্ড স্পেসের কনজাংচারের আইডিয়াটা আপনার মধ্যে আছে তো। কীভাবে আছে আমি সেটা দাবি করছি না, কিন্তু আই এম নট ডিফাইনিং। আমি বলছি আপনি একেবারে কনসাস তো, নাকি আপনি কোনো অন্য কোনো ইডিওলজি আপনি মনে করছেন যে এটা স্থানকালের বাইরে গিয়ে এটা অ্যাপ্লিকেবল। আমার প্রশ্ন ভেরি সিম্পল, খুবই সিম্পল, একদম প্রাইমারি ধরুন, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি এটা টেকনোলজির দিক থেকে আমি এটা সবচেয়ে বেশি ধার করেছি হলো বাকতিন থেকে, সেই জন্য আমি কথাটা উল্লেখ করলাম। এবং বাকতিন কোন কনটেক্সট থেকে ব্যাপারটা তৈরি করেছে সেটার আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিলাম, যে উপন্যাসকে মডার্নিটির সঙ্গে এবং উপস্থাপন করে কীভাবে এটা আবিষ্কার করেছে। কেন করলাম? ক্লক টাইম বা ক্যালেন্ডার টাইমের অর্থে ধরেন আমরা একটা সময় আছে, স্পেসের অর্থে আমরা এখানে, সেই অর্থে তো আপনি করছেন। আপনি না না বস, একদম ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলেছেন। আমরা নিশ্চয়ই এটা প্রত্যেকেই বুঝতে পারছি যে ইটস নট ক্যালেন্ডার টাইম, ইটস নট দৈর্ঘ্য প্রস্থের স্পেস। ওই সাবজেক্ট স্পেসটা মানে কি বলে একটু লোকেট করতে পারলে ভালো হয়। না 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 না, এটা আমার কাজই না, মানে আমার বক্তৃতার এটা কাজই না। এটা হলো এভরিওয়ান হু ইজ অ্যাক্টিং, সেই ঠিক করবে তার টাইম অ্যান্ড স্পেস। তাইলে ওর প্রপোজিশনটাই তো ভুল হয়ে যায়। এক্স্যাক্টলি, তাহলে প্রপোজিশনটা ভুল হয়ে যায়। আচ্ছা, ফলে একটা প্রশ্ন, যে মানে আমরা যদি শাশ্বত মানব প্রকৃতি বলে যে একটা এই বিষয়টাকে মাথায় রাখি, যে
সব কিছুকেই আমার হচ্ছে কন্টেম্পোরারি টাইমের মধ্যে ফেলে চিন্তা করতে হবে। ফাইন, এই যে প্রশ্ন এটা একটা অত্যন্ত ক্লাসিক প্রশ্ন। আমি শুধু সবাইকে, তো সবার পরিচিত ওই কথাটা মনে করে দিতে চাই, ফুকো এবং নোয়াম চমস্কির যে খুবই বিখ্যাত এবং ইতিমধ্যে পুরনো হয়ে যাওয়া বিতর্ক, হ্যাঁ, যেখানে মানব প্রকৃতি সম্পর্কে ফুকোর একটা প্রশ্ন ছিল এবং চমস্কির প্রশ্ন ছিল, এবং চমস্কি মানব প্রকৃতি অন্বেষণ করেছিলেন, আর ফুকো বলেছিলেন মানব প্রকৃতি বলে কিছু আছে কিনা এটা আদৌ আমার কনসার্ন নয়। ঠিক আছে, তাহলে কি এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ? নো, দ্যাটস দি কমন স্ট্রাকচার অফ পোস্টাল থিওরিজ, যেও বলছে যে নাথিং ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি শুধু বলবো যে একটা সার্টেন প্র্যাকটিসে আপনি কোনটাকে প্রায়োরিটাইজ করছেন। নাথিং ইজ এক্সক্লুসিভ, কারণ চিরন্তন যে ব্যাপারটা, সে ব্যাপারটা আমার এই প্রপোজিশনের এক্সক্লুসিভ না। আমি শুধু মনে রাখছি যে চিরন্তন ব্যাপারটা আমি আজকের এই মুমেন্টে কীভাবে মডিফাইড করব। যদি আমি দেখি যে মডিফাইড করার দরকার নাই, দ্যাটস অলসো ওকে। আমি শুধু দেখতে চাচ্ছি আপনার এখানে টাইম অ্যান্ড স্পেসের কনজাংচারটা হাজির আছে কিনা, সেটা হলো ম্যাথোডলজি, মানে ইয়ের দিক থেকে, চিন্তা প্রক্রিয়ার দিক থেকে। আচ্ছা, আর একটা বিষয়, বাকিন যখন এই মডার্ন হওয়ার কথাটা বলে, তখন কি উনি আমরা যেরকম হিস্ট্রিতে ভাগ করি যে প্রি মডার্ন, ক্লাসিক অথবা মডার্ন, পোস্ট মডার্ন, সেই দৃষ্টিকোণ মাথায় রেখে উনি মডার্ন হওয়ার কথাটা বলে, নাকি উনি এটা মানে জেনারেলাইজড ফর্ম? বাকতিন ইউরোপীয় মডার্নিটির ডিসকোর্সকে বড়ভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলে আমি কোথাও দেখিনি। এই ব্যাপারে কার্ল মার্কস, বাকতিন, তারপরে এরা সবার মোটামুটি একই রকম। কারণ হলো এটা বুঝতে হবে আমাদের, মানুষ তো আসমান থেকে আসে না, মানুষ ইউরোপীয় মডার্নিটির ভিতর থেকেই জন্মাইছে। এই যে বাকতিন, এই বাকতিন বেটা আউট অ্যান্ড আউট একটা জার্মান প্রোডাক্ট, মানে ওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবই জার্মান পড়তেছে। আমি সম্প্রতি লেখার জন্য বাকতিনের কিছু রিডার পড়ছিলাম, ওরা ওখানে লিখছে যে ও কার কার লেখা পড়ছে, কার কার লেখা অনুবাদ করছে, কার কার লেখা থেকে কোন লাইন আসছে, সব জার্মান। ঠিক আছে, তার মানে হলো স্কুল থেকে সে একদম সরাসরি ইয়ে করছে। সুতরাং ওরা হলো ইউরোপিয়ান, রাশান হলো একদম আউট অ্যান্ড আউট ইউরোপিয়ান, কিন্তু ও হলো রাশান পার্সপেক্টিভ থেকে সব ব্যাপারকে ট্রান্সলেট করেছে। দ্যাটস অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইন রিগার্ডিং ট্রান্সলেশন, ওই যে টাইম অ্যান্ড স্পেস। ট্রান্সলেশন থিওরির সঙ্গে যে এই ব্যাপারটা, এটা সবচেয়ে বড়োভাবে যুক্ত, টাইম অ্যান্ড স্পেসের প্রশ্নটা, এটা বাকতিনের মধ্যে আছে। বাকতিন এটা ট্রান্সলেট করতে পেরেছে, যেমন লেনিন পেরেছিল, আমরা সবাই জানি। আমি দ্বিতীয় প্রসঙ্গে যেতে চাই। দ্বিতীয় প্রসঙ্গটা হলো বাকতিনের উপন্যাস থিওরির অন্য একটা অংশ থেকে আমি ডিরাইভ করছি। সেটা হলো বাকতিন বলছেন যে লেখকের জিম্মায় কোনো উপন্যাস লেখা হতে পারে না। মানে লেখক বর্ণনা করবেন, চরিত্র বর্ণনা করবেন, ঘটনা বর্ণনা করবেন, আইডিওলজি বর্ণনা করবেন, এটা কোনো উপন্যাস হতে পারে না, কারণ সে তো অলরেডি বাতিল করছে। তাহলে কিভাবে হবে? সে বলছে যে আপনারা জানা অনেকে যে দস্তয়েভস্কি হলো তার রোল মডেল। সে বলছে দস্তয়েভস্কি বড় উপন্যাসিক কেন? বড় উপন্যাসিক কারণ ওই বেটা নিজে কিছু বর্ণনা করে না, ওই বেটা একটা স্পেস তৈরি করে, স্পেসের মধ্যে ক্যারেক্টার, তার অ্যাসোসিয়েশন, তার জিওগ্রাফিক্যাল অ্যান্ড আদার এলিমেন্টস, এই ব্যাপারগুলো একসঙ্গে ক্রিয়া করে। ওটার ভিতর থেকে তার ডিসকোর্স প্রকাশিত হয়। বাকতিন বারবার ডিসকোর্স কথাটি ব্যবহার করেন, তার ডিসকোর্সগুলো প্রকাশিত হয়। তাহলে আরেকটা বলে ইয়েস, আরেকটা চরিত্রের জন্য, আরেকটা গ্রুপ চরিত্রের জন্য আরেকটা পাঠাতন আছে, আরেকটার জন্য আরেকটা পাঠাতন আছে। তাহলে কি বাকতিনের কাছে উপন্যাস হলো, তার লেখক কোথায় থাকে? বলে লেখক থাকে আয়দার সমস্ত পাঠাতন থেকে সমান দূরত্বে, অথবা সে মাঝে মাঝে পার্টিসিপেট করে আরেকটা অংশ হিসেবে। তাহলে বাকতিনের কাছে উপন্যাসের গঠনটা হলো যে অনেকগুলো পাঠাতন ক্রনোটপের আসলে একটা মিলন মেলা, যেগুলো বিশেষ শৈল্পিক ক্যাটাগরিতে, মানে প্রযোজনায়, লেখক অ্যাবসেন্ট না, লেখক চেষ্টা করেন, প্রযোজনায় একত্রে বিরাজ করে একই পাঠাতন। কেউ প্রধান চরিত্র, কেউ গৌণ চরিত্র, এইটা বলছে ওরটা খারাপ, ওরটা ভালো, ব্যাপারটা মোটেই এরকম না, সে এইভাবে উপস্থাপন করে। আমি এই লাইনে কথা রাখাচ্ছি না। ফ্যাসিনেটিং ব্যাপার আমার কাছে যেটা, আমি যেখান থেকে আমার টুলটা বা ম্যাথোডলজিটা ডিরাইভ করছি এখান থেকে, সেটা উপস্থাপন করি, সেটা হলো এই বাকতিনের প্রপোজিশনটা হলো যে আমি আসলে অন্যের কথাটা উপস্থাপন করতে পারি না। রিপ্রেজেন্টেশন থিওরিতে বাকতিনের যে ব্যাপক প্রবল প্রতাপ, তার একটা প্রধান কারণ হলো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাকতিন বলছে আমি আসলে অন্যের কথাকে, অন্যকে রিপ্রেজেন্ট করতেই পারি না। তারপর আমাদের নানা কারণে করতে হয়, ওকে
আমরা কোথায় ডেভিয়েশন বেশি থাকে, কোথায় ডেভিয়েশন কম থাকে, এগুলো নিয়ে আলাপ করতে পারি। কিন্তু বাকতিন বলছে যে উপন্যাসে এই রিপ্রেজেন্টেশন প্রক্রিয়াটা মানুষের যে এজেন্সি, তাও ইন্ডিভিজুয়াল মানুষ না, পরস্পর লিপ্ত যে মানুষেরা, ওই এজেন্সি হিসাবে আমি উপন্যাসে উপস্থাপন করতে পারি। ওই এজেন্সি অক্ষত রেখে তার গলায়, তার বলায়, তার ডায়লগে, এবং সেই ডায়লগ কীরকম, সেই ডায়লগগুলো পরস্পর সম্পর্কিত। এ ওর সঙ্গে ডায়লগ করছে, ওর সঙ্গে ডায়লগ করছে, এবং ডায়লগগুলো সিঙ্গেল না থেকে অলওয়েজ পূর্ববর্তী এবং পরবর্তী ডায়লগের সঙ্গে সম্পর্কিত হচ্ছে। বাকতিন বলছে যে এটা প্যালপাবেল একটা অবস্থায়, একদম অনুভববেদ্য, এখনই ঘটছে এমন একটা মানে উপায়ে উপন্যাসকে উপস্থাপন করতে হয়। অ্যান্ড ফর হিম দস্তয়েভস্কি কুড ডু ইট, অ্যান্ড দেয়ারফর ইজ গ্রেট। তাহলে এই যে মানুষকে উপস্থাপনের, অন্যকে উপস্থাপনের যে কলাটা, এটার ব্যাপারে আমার যে অল্প অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় আমি বাকতিনের চেয়ে তো স্মার্ট এবং স্ট্রং, থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি এত স্মার্ট প্রপোজিশন আর কারো মধ্যে আমি দেখিনি। অন্যরা ধরা যাক ইউরোপীয় কিংবা বুর্জুয়া কিংবা লিবারেল স্কুলে এই ধরনের প্রপোজিশন বিস্তর আছে। আমার সঙ্গে তার প্রবলেমটা হলো, বা হয়তো অন্য অনেকের সঙ্গে তার প্রবলেমটা হলো, এদের প্রায় কেউই আম জনতাকে অ্যাড্রেস করতে পারে না। এন্টায়ার ইউরোপীয় স্কুলগুলোর এই ধরনের আলাপের প্রধান প্রবলেমটা হলো যে ও সবসময় বিকশিত ব্যক্তিকে নিয়ে ডিল করেছে। ইন্ডিভিজুয়াল লিবারেল স্কুলের জন্য সেন্ট্রাল একক, সে বিকশিত ব্যক্তিকে নিয়ে ডিল করেছে। এবং বাকতিন ওয়াজ ম্যাগনিফিসেন্ট এনাফ যখন সে বর্ণনা করছে, যে লম্বা তালিকা দিচ্ছে, গ্রিক ফিলসফি, রোমান ফিলসফি, মধ্যযুগের এই আধুনিক এই অসাধারণ সব অ্যাস্থেটিক্যাল প্রপোজিশন আমরা পেয়েছি, কিন্তু এদের মধ্যে একটা প্রপোজিশনও নাই যে প্রপোজিশন আসলে হায়ার ক্লাস বাদ দিয়ে বাকি কাউকে অ্যাড্রেস করতে চেয়েছে, পেরেছে তো দূরের কথা, আসলে চাই নাই, এটার কখনো প্রপোজিশনের মধ্যেই ছিল না। এবং একই কারণে সে বলছে প্রমিত, আমি এটা নিয়ে লিখছিলাম কখনো কখনো, যে এন্টার ভাষার যে প্রমিতায়ন, এই পুরো ব্যাপারটা এটার সঙ্গে যুক্ত। সে সবসময় চেয়েছে যে ভাষার মধ্যে, জীবনের মধ্যে, ডিসকোর্সের মধ্যে, ইডিওলজির মধ্যে, এবং যে বৈচিত্র্য, যে বহুরৈখিকতা, ওগুলোকে একটা নর্মেটিভ ডিসকোর্সের নামে আসলে সিঙ্গেল করতে চেয়েছে। সবাই প্রপোজ করেছিল নর্মেটিভ, এটা হলো প্রমিত, তোরা এই লাইনে আর। এটা বাকতিনের লম্বা প্যারার মধ্যে, যেটা আমি অনুবাদ করেছিলাম আমার কাঁচা বাংলায়, এটা উল্লেখ করেছে। মানে তাহলে অন্য যে প্রপোজিশনগুলো এই বিষয়ে আছে, তার মধ্যে বাকতিন আমার বিশেষ পছন্দের কারণ ভাষার মধ্য দিয়ে যাওয়ার কারণে, এবং ভাষার যে বহুমাত্রিক বৈচিত্র্য, সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করার দুর্দান্ত এপিস্টেমোলজিক্যাল মেথোডোলজিক্যাল ভেঞ্চারে যাওয়ার কারণে বাকতিনের পক্ষে এই প্রপোজিশনটা সমস্ত মানুষকে কোট আনকোট অ্যাড করে করা পসিবল হয়েছে, যেটা এই মানুষের যে এজেন্সি রক্ষা করে তাকে প্রেজেন্ট করা, এই আইডিয়া ইনফ্যাক্ট আর কারো মধ্যে এত চমৎকার বা জোরালোভাবে আমি দেখিনি। আমি আমার এখনকার যে চারপাশ, যেটা আমি ফেস করি, সেখানে আমি এই বস্তুর অলমোস্ট 100% অভাব দেখতে পাই। আমি এই প্রেজেন্টেশনে আমি প্রায় কখনোই দেখি না যে যখন কেউ কাউকে ক্রিটিক করছে, মানে উপস্থাপন করছে, তখন সে তার এজেন্সি রক্ষা করার এক বিন্দু চেষ্টা করছে, তার পজিশন অক্ষুণ্ণ রেখে তাকে উপস্থাপন করার চেষ্টা করছে। আমি এই চেষ্টা, এই ধরনের সংস্কৃতি আমি আমার চারপাশে কমপ্লিটলি গড় হাজির দেখি। যে কারণে বাকতিনের এই দুটো পয়েন্ট আমি পিক করলাম আজকে আলাপের জন্য আপনাদের সামনে। সেটার প্রধান কারণ হলো এই যে আমি এই ব্যাপারগুলোকে আমাদের যে কোনো ধরনের ইফেক্টিভ চর্চার জন্য খুবই সেন্ট্রাল পয়েন্ট মনে করি, কিন্তু আমি চারপাশে সাংঘাতিক গড় হাজির দেখতে পাচ্ছি। বাকতিন থেকে এই দুটোই হলো আমার প্রপোজিশন। বাকতিনের আলাপ আমি এখানে শেষ করব, যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারেন। এটা অসাধারণ, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখনো ওই যে কে রিপ্রেজেন্ট করতেছে আর কি রিপ্রেজেন্ট করতেছে, সেই ডাইক্রমিটা কিন্তু এখন এখানে থেকে যাচ্ছে, চরমভাবে থাকছে। only certain people can represent certain group of people or rest of the people, কিন্তু তারপরেও তো ওই যে রিপ্রেজেন্ট করছে রিপোর্টার, উনি তো সার্টেন ক্রাইটেরিয়ার ভিতরে। একদম ঠিক বলেছেন আপনি। যে কারণে বাকতিনের মধ্যে লেখকটি কে, এই সংক্রান্ত একটা লম্বা বিতর্ক আছে। আপনি একদম ঠিক বলেছেন, এটা আছে। আপনি কি এটাকে প্রবলেম হিসেবে দেখতে পারেন আপনি? আবার যদি আপনি নেপোলিয়ান
লাইনে যান। প্রবলেম তো ইভেন যদি এটা স্টেট ফিলোসফির মানে আপনি প্রবলেম হিসেবে দেখতে পারেন, আবার আপনি যদি নেপোলিয়ান লাইনে যান আপনি এটাকে সুবিধা হিসেবে দেখতে পারেন, লালনিয়ান গুরুর লাইনে যান সুবিধা হিসেবে দেখতে পারেন। আমি এটা কোনো ইয়ে করছি না। সুবিধা কিরকম?